নমস্কার বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা এসএলএসটি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট টিচারের যে নিয়োগ পরীক্ষা তার আমরা 10 ইয়ার্স যেটা হচ্ছে আপনার রিলেটিভিটি এবং সেমিকন্ডাক্টরের 10 ইয়ার্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে অন্য একটা চ্যাপ্টার সারফেস টেনশন, এই সারফেস টেনশনের 10 ইয়ার্স নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের সাথে সাথে সাবস্ক্রাইবের পাশে যে বেলের মতো নোটিফিকেশান আইকনটি আছে সেটি প্রেস করে অল ফরম্যাটে ক্লিক করবেন। তাহলে আমি সারফেস টেনশন শুরু করছি 10 ইয়ার্স। আচ্ছা, আমরা এই পর্যন্ত আগের এতে করিয়েছিলাম ভিডিওতে 2001-এ একটা হয়েছিল। 2001 সালে একটা প্রশ্ন ছিল যে ইউ টিউব মানে ইউ আকৃতির টিউব মেড আপ অফ 2 ক্যাপিলারি টিউবস অফ ডায়ামিটার 0.5 মিলিমিটার অ্যান্ড 1 মিলিমিটার, মানে দুটো আর্মটা আলাদা আলাদা রেডিয়াসের, একটা মোটা একটা সরু, কন্টেন্টস ওয়াটার, ক্যালকুলেট দ্য ডিফারেন্স ইন ওয়াটার লেভেলস ইন দ্য 2 আর্মস। সারফেস টেনশন অফ ওয়াটার বলে দিয়েছিল 72 ডাইন/সেন্টিমিটার। দেখুন, তাহলে আমি প্রথমে এটা করেছি, ছবিটা এঁকেছি, একটা মোটা একটা সরু। মোটাটা হচ্ছে 1 মিলিমিটার এর ব্যাস মানে ডায়ামিটার, এর হচ্ছে 0.5 ডায়ামিটার। তাহলে আমি এখানে প্রথমে ডিরাইভ করব। ব্যাপারটা কি? হেয়ার উই মে কনসিডার দ্যাট দ্য অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টস অফ ওয়াটার উইথ গ্লাস ইজ 0। ধরে নিলাম পিওর ওয়াটার অ্যান্ড ক্লিন গ্লাস আছে। সো দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য মেনিসকাস ইন ব্রডার অ্যান্ড ন্যারোয়ার লিম্বস are equal to the radii of broader and narrower limbs respectively। তাহলে কি বোঝা গেল? যে আমরা কি জানি, রেডিয়াস অফ কার্ভেচার যে এটা আছে, বড় মোটা নল বা সরু নল যেটাতেই হোক, এই যে রেডিয়াস অফ কার্ভেচার অফ মেনিসকাসের রেডিয়াস অফ কার্ভেচারকে আমরা কি ধরতাম? স্মল আর ধরতাম। আর এই যে টিউবের রেডিয়াসটাকে বলতাম রেডিয়াস অফ দ্য টিউব। এবার হচ্ছে যদি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট 0 হয় তখন দুটো একই হবে, দুটো কিন্তু আলাদা কিছু নয়। কারণ আমরা এখানে এরকম একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে একটা ছিল, ধরুন এটা হচ্ছে একটা ক্যাপিলারি একটা টিউব। এবার এটা ধরুন এটা হচ্ছে মেনিসকাস, এটা হচ্ছে ওয়াটার মেনিসকাস, মানে এখানে ওয়াটার আছে, ওয়াটারের এটা কী হবে? কনকেভ হবে, ওয়াটার মেনিসকাস। এবার এটা হচ্ছে মেনিসকাসের রেডিয়াস, এটা কি স্মল আর দিয়ে আমরা লিখি। আর এইটা হচ্ছে ক্যাপিটাল আর, অর্থাৎ এটা হচ্ছে রেডিয়াস অফ দ্য টিউব। আর এরকম এটা হচ্ছে থিটা, হচ্ছে কি এটা হচ্ছে টি, মানে টি হচ্ছে সারফেস টেনশন, মানে এটা হচ্ছে থিটা, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। তাহলে এটা থিটা হলে হয় এটা থিটা, এটা থিটা হলে এটা থিটা। তাহলে কস থিটা কী হবে? কস থিটা হচ্ছে বেস বাই হাইপোটেনাস। বেস মানে কি হচ্ছে? তাহলে এখানে বেস হচ্ছে ক্যাপিটাল আর বাই স্মল আর। তাহলে স্মল আর কি? স্মল আর হচ্ছে ক্যাপিটাল আর বাই কস থিটা। এটা কারণ আমরা এই স্মল আরকে ক্যালকুলেট করাটা কঠিন, কারণ এটা কারণ এটা হচ্ছে রেডিয়াস অফ দ্য মেনিসকাস, কিন্তু ক্যাপিটাল আর যেটা হচ্ছে রেডিয়াস অফ দ্য টিউব সেটা কিন্তু সহজ, কারণ এটা যারা ম্যানুফ্যাকচারার তারাই বলে দেবে। এবার দেখুন, যদি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট 0 হয়, মানে থিটা যদি 0 হয়, কার জন্য? পিওর ওয়াটার ক্লিন গ্লাস। তার মানে কস থিটা কত? কস থিটা হচ্ছে কস 0 ডিগ্রি মানে 1। তার মানে 1 হলে কি হবে? স্মল আর হচ্ছে ক্যাপিটাল আর বাই কস থিটা হচ্ছে 1, তাহলে ক্যাপিটাল আর, তাহলে স্মল আর ক্যাপিটাল আর সেম। তাহলে এই কথাটাই কিন্তু এখানে লেখা আছে যে যেহেতু আমরা ধরে নিয়েছি যে ওয়াটার এবং গ্লাসের এটা 0, মানে পিওর ওয়াটার ক্লিন গ্লাস আছে, the radius of curvature of the meniscus in broader and narrower limbs are equal to the radii of the
broader and narrower limbs respectively. তাহলে let P1 and P2 be the pressure just below the meniscus in broader and narrower limbs, মানে এই যে ব্রডার এর মেনিসকাসের জাস্ট নিচে এখানে প্রেসার হচ্ছে P1, এখানে জাস্ট নিচে হচ্ছে প্রেসার হচ্ছে P2, আর এর বাইরের যে এটা and P be the pressure at the point just outside the meniscus which is same as both limbs. এর জাস্ট মেনিসকাসের উপরে কি P, মেনিসকাসের উপরে কি P প্রেসার, এটা একই কেন, এখানে এখানে P1 এখানে P2 দুটোর যেহেতু হাইট আলাদা হয়েছে ওই জন্য এখানে P1 P2 আলাদা, কিন্তু উপরে কি দুটোই সেম P, কারণ উপরে এয়ার আছে, তাহলে এটা অ্যাটমসফিরিক প্রেসার ওই জন্য সেম, কিন্তু নিচে কি হচ্ছে ওয়াটার লেভেলটা পার্থক্য হয়েছে। দেখুন এটা মোটা বলে জলের লেভেলটা অতটা ওঠেনি, কিন্তু এটা পাতলা বলে জলের লেভেলটা অনেকটা উঠে গেছে, কারণ আমরা জানি যে যত ন্যারো হবে লিম্স হবে বা আপনার ন্যারো টিউব হবে তত জল যত বেশি উপরে উঠবে, হাইটটা তত বাড়বে। এই দুটোর মধ্যে হাইট ধরলাম এইচ, তাহলে আমরা যেটা জানি যে P1 মাইনাস P, বা এটা বলা যেতে পারে P মাইনাস P1 ইজিক্যাল টু কত 2T/R1, যে প্রেসার ডিফারেন্স এক্সেস প্রেসার ডিফারেন্স যেটা হচ্ছে, তাহলে সব বেশি প্রেসার কোন দিকে থাকবে, কনকেভ দিকে, এদিকটা কনকেভ, এদিকটা হচ্ছে এদিকটা কনভেক্স, এদিকটা কনকেভ, তাহলে কনকেভ হচ্ছে P মাইনাস P1 হচ্ছে P মাইনাস P1 এরকম, কনকেভ P মাইনাস P1 সেটা কত 2T/R1, 2T/R1, কারণ এখানে R1 হচ্ছে, আমরা এখানে ধরি R1 এটা বড় এটা রেডিয়াসটা R1, তাহলে 2T/R1, কারণ এটা আমরা জানি যে আপনার এক্সেস প্রেসার ইনসাইডে লিকুইড ড্রপ হচ্ছে 2T/R1, তাহলে P1 তাহলে P1 কী হবে, P1 হচ্ছে তাহলে P 2T/R1 হয়ে যাবে এখানে, আর P1টাকে ওদিকে নিয়ে গেলাম, ওদিকে P1 হলো, তাহলে P1 সমান কি P মাইনাস 2T/R1, এটাই লিখেছি এখানে, P1 মানে হচ্ছে P মাইনাস 2T/R1, তাহলে সিমিলারলি P2 সমান কী হবে P মাইনাস 2T/R2, এখানটাকে ধরলাম R2। এবার তাহলে দুটোকে ডিফারেন্স করলে কী হবে, P1 মাইনাস P2 কী হবে, এটা P মাইনাস 2T/R1 মাইনাস P মাইনাস 2T/R2, মানে হচ্ছে 2T কমন নিলে 1/R2 মাইনাস 1/R1, দুটো মাইনাস করলে এরকম হবে, তাহলে 2T। এবার আমি এটাকে এলসিএম করলাম R1 R2 মাইনাস এটা হচ্ছে R1 মাইনাস R2, তাহলে P1 মাইনাস P2 কি প্রেসারের ডিফারেন্স, প্রেসার ডিফারেন্সটাকে কীভাবে মাপা হয় H রো জি, তাহলে P1 মাইনাস P2 জায়গায় লিখলাম H রো জি ইজিক্যাল টু কত, তাহলে এটা লিখে দিলাম 2T ইন্টু R1 মাইনাস R2 বাই R1 R2, তাহলে H ইজিক্যাল টু কত 2T বাই রো জি, রো জিটা এখানে নিচে হয়ে গেল, এটা থাকলো। এবার আমি সবগুলো বসিয়ে দেবো, ভ্যালু বসাবো। দেখুন টিটা বলে দিয়েছে 72 ডাইন পার সেন্টিমিটার, রো হচ্ছে 1 গ্রাম পার সিসি কারণ জল, জি হচ্ছে 980 ডাইন পার সেন্টিমিটার, R1 কত, মোটাটার মোটাটার ডায়ামিটার বলে দিয়েছিল 1 মিলিমিটার, তাহলে রেডিয়াস কী হবে বাই 2, তাহলে 0.5 মিলিমিটার মানে 0.05 সেন্টিমিটার, R2 কি 0.5 বলে দিয়েছিল ডায়ামিটার, তাহলে 0.5/2 মিলিমিটার মানে 0.25 মিলিমিটার মানে 0.025 সেন্টিমিটার। এবার আমি সবগুলো বসিয়ে এইচ ইকুয়াল টু কত 2T/রো জি, মানে 2T বসিয়ে দিলাম, এটা রো 1 জি বসিয়ে দিলাম, এবার এগুলো ভ্যালুগুলো বসিয়ে দিলাম, যা হবে এটা অ্যান্সার এবার ক্যালকুলেট করবো 2.94 সেন্টিমিটার, তাহলে প্রেসার হাইট ডিফারেন্স বেরিয়ে গেল। তাহলে এটা পড়েছিল পরীক্ষায় আপনার 2001 সালে, ঠিক আছে। এবার আপনি এইটা মুখস্থ রাখতে পারেন, এটা মুখস্থ রাখলে আপনার পিএসসির যেটা আমি ভিডিও এই চ্যানেলেই আমি পিএসসির জন্য ভিডিও করেছি, সেখানে আমি দেখিয়ে দিয়েছি ব্যাপারটা, এটা মনে রাখতে হবে। তাহলে এটা মনে রাখলে আপনার কিন্তু এইগুলো আর করার দরকার নেই, আপনি এটা জাস্ট বসিয়ে দিলেই হয়ে যাবে। এবার আরেকটা প্রশ্ন পড়েছিল 2002 সালে, দ্য রেডিয়াস অফ সোপ বাবল ইজ ইনক্রিজড from 1 centimeter to 2 centimeter if the surface tension of soap solution is 40 dyne per centimeter, how much work be done for this? দেখুন উত্তরটা করবে হবে, we know the soap bubble has 2 free surface, লিকুইডের কি একটাই ফ্রি সারফেস হয় আর সোপ বাবলের দুটো ফ্রি সারফেস। আমরা আপনারা এটা আমি এই বিষয়টা বলেছিলাম একটা এতে, আপনার আমার এই চ্যানেলে পিএসসির সারফেস টেনশন বলে একটা
ভিডিও করেছি, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। সেখানে এটা বুঝিয়েছি ব্যাপারটা ভালো করে, যে সারফেস এটা কেন দুটো ফ্রি সারফেস হচ্ছে। তাহলে সোপ বাবুলের দুটো ফ্রি সারফেস থাকে। ইনিশিয়াল সারফেস এরিয়া অফ দ্য সোপ বাবুল, ইনিশিয়াল সারফেস এরিয়া অফ দ্য সোপ বাবুল কত ছিল? 4πr² আমরা জানি। এবার যেহেতু দুটো ফ্রি সারফেস, 2 দিয়ে একটা মাল্টিপ্লাই করলাম, যেহেতু 2 ফ্রি সারফেস, 2 একটা মাল্টিপ্লাই হয়ে গেল, তাহলে 2 × 4π। আর কত? আর হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার 1 স্কোয়ার, তাহলে এটা ক্যালকুলেট করলো 8π সেন্টিমিটার স্কোয়ার। এবার ফাইনাল সারফেস এরিয়া অফ দ্য সোপ বাবুল, সেটা কত হবে? 4πr² যেমন ছিল, এবার 2 একটা আসছে, যেটা যেহেতু দুটো ফ্রি সারফেস, এবার কি 2 থাকলো 4π। এবার আর এর জায়গায় কী বলবো, যেহেতু 1 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার হয়েছে রেডিয়াসটা, তাহলে 2 হলো 2 স্কোয়ার, তাহলে এটা হলো 32π সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কত ইনক্রিজ করলো? ইনক্রিজ ইন সারফেস এরিয়া কত? সেটা হচ্ছে ডেল্টা এ, কত হলো? 32π - 8π, তাহলে হচ্ছে 24π সেন্টিমিটার স্কোয়ার। এবার তাহলে ওয়ার্ক ডান আমরা কি জানি? ওয়ার্ক ডান হচ্ছে এনার্জি অফ দ্য এক্সটেন্ডেড এরিয়া। সেটা কত? ওয়ার্ক ডানটা কি? এনার্জি অফ দ্য এক্সটেন্ডেড এরিয়া। এরিয়াটাকে এক্সটেন্ড করতে গেলে যে এনার্জি হলো, সেটাই হচ্ছে ওয়ার্ক ডান। তাহলে কত এনার্জি হয়? সেটা হচ্ছে সারফেস এরিয়া, ইনক্রিজ সারফেস এরিয়া ইন্টু সারফেস টেনশন। তাহলে ইনক্রিজ সারফেস এরিয়াকে সারফেস টেনশন দিয়ে মাল্টিপ্লাই করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে ডেল্টা এ ইন্টু টি, তাহলে ডেল্টা এ বেরিয়ে গেছে 24π, ইন্টু টি হচ্ছে 40। কারণ এটা বলে দিয়েছে যে সব সলিউশনের সারফেস হচ্ছে 40 ডায়ামিটার সেন্টিমিটার। তাহলে 40 দিয়ে মাল্টিপ্লাই করবো, এটা ক্যালকুলেট করলে হবে 3014.4 আর্গে বেরোবে, কারণ এগুলো সব এতে আছে, সিজিএসে আছে, তাহলে আর্গে বেরোলো। এবার আরেকটা 2004 সালে পরীক্ষায় পড়েছিল, 2004 সালে। ফাইন্ড দ্য এক্সপ্রেশন ফর দ্য এক্সেস প্রেসার ইনসাইড এ স্ফেরিক্যাল সোপ বাবুল। তাহলে এখানে একটা সোপ বাবুল আমি এঁকেছি। সোপ বাবুলটার আমরা কি জানি? কনকেভ দিকে আমরা কি দেখব, যে লেট আস কনসিডার এ সোপ বাবুল অফ রেডিয়াস আর ইজ ফর্মড উইথ সোপ সলিউশন ফর অফ সারফেস টি। একটা সোপ সলিউশনের বাবুল তৈরি করা হলো, যার সারফেস হচ্ছে টি, রেডিয়াস হচ্ছে আর। দ্য প্রেসার আউটসাইড দ্য বাবুল ইজ পি, আউটসাইড দ্য বাবুল পি, যেটা হচ্ছে অ্যাটমসফিরিক প্রেসার। অ্যান্ড ইনসাইড অ্যাট দ্য ইনসাইড হচ্ছে পি প্লাস পি, যেখানে পি হচ্ছে এক্সেস প্রেসার, মানে ক্যাপিটাল পি, আর বাইরেরটা প্লাস একটা এক্সেস প্রেসার স্মল পি থাকছে, যেটা এই স্মল পিটা হচ্ছে এক্সেস প্রেসার। এটাকেই বের করতে হবে। আমরা কি এই পিটা কি কনকেভ সাইডে বেশি প্রেসার থাকবে, ওই জন্য কনকেভ সাইড ভেতরটা কনকেভ, বাইরেটা কনভেক্স, তাহলে পি প্লাস পি, ওই জন্য এটা হলো। এবার আমরা ধরলাম যে এই যে এক্সেস প্রেসার স্মল পি, এর জন্য কি হচ্ছে, এই বাবলটা বড় হবে। বড় হতে হতে কতটা রেডিয়াস বাড়বে? ডেল্টা আর পরিমাণ রেডিয়াস বেড়ে গেল। তাহলে কি হবে? ফর দিস ডিসপ্লেসমেন্ট, এই যে রেডিয়াসটা বাড়লো, এই যে ডিসপ্লেসমেন্ট হলো, তাহলে ওয়ার্ক ডান কত হলো? ডাব্লিউ হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স কত? ফোর্স হচ্ছে এক্সেস প্রেসার ইন্টু এরিয়া, মানে প্রেসার ইন্টু এরিয়া। তাহলে ফোর্স কোন ফোর্স? এটা এক্সেস প্রেসার ফোর্স ইন্টু এরিয়া ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে এক্সেস প্রেসার হচ্ছে স্মল পি, এরিয়া হচ্ছে কত? 4πr², এটা রেডিয়াসটা আর, আর ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? ডেল্টা আর। তাহলে নাও দ্য সোপ বাবুল হ্যাজ 2 সারফেস ইন কন্ট্যাক্ট উইথ এয়ার, মানে দুটো ফ্রি সারফেস আছে। সো দ্য টোটাল ইনক্রিজ ইন সারফেস এরিয়া ফর দ্য ডিসপ্লেসমেন্ট কত হবে? 2 একটা এক্সট্রা ফ্যাক্টর চলে আসবে, 2, কারণ সোপ বাবুলের দুটো ফ্রি সারফেস এরিয়া আছে। তাহলে এখানে ডেল্টা এ কত? ডেল্টা এ হচ্ছে 2 একটা ফ্যাক্টর, ওই জন্য এলো, ইন্টু কি হচ্ছে 4π আর প্লাস ডেল্টা আর তার স্কোয়ার মাইনাস 4πr², মানে কি হলো? এই যে এই ব্যাপারটা, মানে এই যে পুরোটা সারফেস এরিয়া কতটা বাড়লো, তাহলে আর প্লাস ডেল্টা আর এখন হয়েছে, তাহলে এখন কত হলো? তাহলে এটা এরিয়াটা কত? 4π আর প্লাস ডেল্টা আর তার হোল স্কোয়ার মাইনাস এখন এইটুকু আগেরটার, মানে 4πr², তাহলে এইটুকু হচ্ছে সারফেস এরিয়া বেড়েছে। তাহলে সেটাই আমার পেরে গেলাম যে 4π আর প্লাস ডেল্টা আর হচ্ছে এখনকার, এটা 4 প্লাস ফর্মুলাটা হচ্ছে 4πr², তাহলে আর প্লাস ডেল্টা আর এখন সেটা স্কোয়ার মাইনাস 4πr²। আর 2 একটা ফ্যাক্টর আসছে এর জন্য, যেহেতু 2 সারফেস এরিয়া আছে, ফ্রি সারফেস এরিয়া। এবার আমি 4π বাইরে কমন নিলাম, তাহলে হয়ে গেল 8π, 4π × 2 8π, আর এটাকে আমি করছি r² প্লাস 2 আর ডেল্টা আর ইন্টু প্লাস ডেল্টা আর², মানে a প্লাস b এর হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙলাম, মাইনাস এটা r²। এবার r² কেটে গেল, থাকলো কি 16π, মানে 2 × 8 হচ্ছে 16π আর ডেল্টা আর। এবার ডেল্টা আর²টাকে নেগলেক্ট করে দিলাম, নেগলেক্টিং ডেল্টা আর, যেহেতু এটা খুব ছোট। এবার কি? তাহলে ইনক্রিজ ইন ফ্রি সারফেস এনার্জি। তাহলে
সারফেস এনার্জি কতটা বাড়লো এটাই তো বের করতে বলেছে, মানে এটাই তো আমাদের উদ্দেশ্য বের করাটা। ইনক্রিজ ইন সারফেস এনার্জি, ফ্রি এনার্জি কত, তাহলে ডেল্টা ইন্টু টি, আমরা এর আগে অঙ্কতেও করলাম, ডেল্টা ইন্টু টি করলে এনার্জিটা পেয়ে যাবো, মানে ওয়ার্ক ডানটা পেয়ে যাবো। তাহলে ওয়ার্ক ডান আর এনার্জিটা একই, তাহলে এটা এখানে কত হলো, ডেল্টা এ কত 16 পাই আর ডেল্টা আর টিটা মাল্টিপ্লাই করতাম, এইটাই হচ্ছে ওয়ার্ক ডান, দিস ইজ দ্য ইকুয়াল টু দ্য ওয়ার্ক ডান। তাহলে কী হলো, ওয়ার্ক ডানটা কত পেয়েছিলাম, এই যে পি ইন্টু 4 পাই আর স্কোয়ার ডেল্টার, তাহলে এইটা হচ্ছে পি ইন্টু 4 পাই আর স্কোয়ার ডেল্টার, এটা হচ্ছে এইটা, এই যে 16 পাই আর ডেল্টার, এটা ডেল্টা ইন্টু টি এইটা। তাহলে আমি এখান থেকে ডেল্টা ডেল্টা কেটে দেবো, এখান থেকে তাহলে থাকলো কি, স্মল পি হচ্ছে ওটাকে ওদিকে নিয়ে গেলে হবে 40/r, তাই এটাই হচ্ছে সোপ বাবুলের জন্য। এবার যদি সোপ বাবুলের ক্ষেত্রে 40/r হলো, এবার যদি আপনার লিকুইড ড্রপ বলতো, তাহলে লিকুইড ড্রপের হচ্ছে ও একটাই সিঙ্গেল এ থাকে, মানে এখানে যেমন 2 সারফেস আছে সোপ বাবুলে, লিকুইডের ক্ষেত্রে, লিকুইড ড্রপের ক্ষেত্রে এটা হতো একটা হতো, তখন এই 2 ফ্যাক্টরটা আসতো না, তখন কী হতো, এখানে 4-এর জায়গায় 2 হতো, তাহলে পি তখন 2t/r হতো লিকুইড ড্রপের ক্ষেত্রে, বা এয়ার বাবুল ইনসাইডের লিকুইড ড্রপ এদের ক্ষেত্রে 2 হতো, কিন্তু সোপ বাবুলের ক্ষেত্রে যেহেতু দুটো ফ্রি সারফেস আছে ওই জন্য সোপ বাবুলের ক্ষেত্রে 40/r হচ্ছে। এবার 2009-এ আরেকটা প্রশ্ন পড়েছিল যে হাউ মাচ এনার্জি ইজ রিকোয়ার্ড টু ব্রেক এ ওয়াটার ড্রপ অফ ডায়ামিটার 1 মিলিমিটার টু 10⁶ ড্রপলেটস অফ সেম ভলিউম, সারফেস টেনশন অফ ওয়াটার হচ্ছে 7.4 ইন্টু 10⁻² নিউটন পার মিটার। ঠিক আছে, অ্যান্সার কি হচ্ছে, এভাবে লিখব, রেডিয়াস অফ দ্য বিগ ড্রপ, তাহলে বড় ড্রপটা কি এখানে বলছে, বড় ড্রপটা ভেঙে গেল, বড় ড্রপ হচ্ছে 1 মিলিমিটার এর ব্যাস ডায়ামিটার, এটা ভেঙে 10⁶ ড্রপলেটস তৈরি হয়েছে, ছোটো ছোটো ড্রপ তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে আমার বের করে বলেছে যে এনার্জি কত, হাউ মাচ এনার্জি বা প্রয়োজন, তাহলে রেডিয়াস অফ দ্য বিগ ড্রপ হচ্ছে ক্যাপিটাল আর ধরলাম, সেটা হচ্ছে 1 মিলিমিটার হচ্ছে ডায়ামিটার, তাহলে 1/2 হচ্ছে রেডিয়াস, তাহলে 0.5 মিলিমিটার, মানে 0.5 ইন্টু 10⁻³ কী হবে, এটা মিটার হবে, -3 মিটার। আর লেট রেডিয়াস অফ দ্য স্মল ড্রপ ধরলাম স্মল ড্রপ ধরলাম স্মল আর, তাহলে বড় ড্রপের ভলিউম কত, ভলিউম কত 4/3 পাই আর কিউব, পাই এটা ক্যাপিটাল আর কিউব, যেহেতু ওর এটা আর ক্যাপিটাল আর, ইজিক্যাল টু কত, ছোটোর যতগুলো ড্রপ আছে তার সমস্ত ড্রপের ভলিউম যেটা সেটা হবে, তাহলে ছোটো ড্রপের ভলিউম কত 4/3 পাই ইন্টু স্মল আর কিউব, এরকম কটা আছে 10⁶ আছে, কারণ 10⁶ সংখ্যক এতে ভেঙে দিয়েছি, বোঝা গেল কি। তাহলে বড়টার যা ভলিউম এদেরও সেম ভলিউম, মানে এদের যোগ করলে সেম ভলিউম হবে, তাহলে এখান থেকে তাহলে কি আসছে, এখান থেকে সব করলে হবে আর কিউব সমান হবে 10⁻⁶ ক্যাপিটাল আর কিউব, তার মানে 10⁻, এটাকে কী করলাম 10⁻⁶কে 10⁻² আর কিউব করে দিলাম, তাহলে কি হলো, স্মল আর সমান হচ্ছে আর ইন্টু 10⁻²। এবার নাও ইনক্রিজ ইন সারফেস এরিয়া, তাহলে এদের জন্য সারফেস এরিয়া কত বাড়লো, এই যে বড় ড্রপটা ভেঙে যে ছোটো ছোটো ড্রপ তৈরি হলো, এদের সারফেস এরিয়া কত বাড়লো, সেটা হচ্ছে ডেল্টা এ সমান কী হলো, তাহলে ছোটো ড্রপের একটার সারফেস এরিয়া কত 4 পাই স্মল আর স্কোয়ার ইন্টু, তাহলে কতগুলো আছে 10⁶ সংখ্যক আছে, মাইনাস কত বড় ড্রপটার সারফেস এরিয়া, মানে 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, তাহলে 4 পাই কমন নিলাম, থাকলো কি 10⁶ ইন্টু কী হচ্ছে স্মল আর স্কোয়ার, স্মল আর মানে আর ইন্টু 10⁻², মানে আর স্কোয়ার ইন্টু 10⁻² এর স্কোয়ার মানে 10⁻⁴, মাইনাস এখানে আর স্কোয়ার তো ছিলই, এবার আর স্কোয়ার কমন নিয়ে নিলাম, তাহলে 4 পাই আর স্কোয়ার হয়ে গেল, থাকলো কি এখানে 10⁶ আর 10⁻⁴ মিলে হচ্ছে কি 10⁻², তাহলে 10⁻² - 1 মানে হচ্ছে 4 পাই স্কোয়ার থাকলো, 10⁻² মানে কি 100 - 1 মানে 99, তাহলে ওয়ার্ক ডান অর সারফেস এনার্জি, ওয়ার্ক ডানটাই সারফেস এনার্জি, সেটা কত, সেটা হচ্ছে ডেল্টা এ ইন্টু টি, তাহলে ডেল্টা এ কত, এটা হচ্ছে ডেল্টা এ মানে 4 ইন্টু 99 ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু টি সারফেস এনার্জি, সারফেস টেনশন, তাহলে 4 ইন্টু 99 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার কত, আরটা আমরা দেখেছি, আর কত দেখেছি, আর হচ্ছে এই যে 0.5 ইন্টু 10⁻³ মিটার, তাহলে 0.5 ইন্টু 10⁻³ যদি স্কোয়ার করি তাহলে এটা হবে 0.25 ইন্টু 10⁻⁶ হয়ে যাবে, ইন্টু টি হচ্ছে এটা বলে দিয়েছে 7.4 ইন্টু 10⁻², এটা প্রশ্ন বলে দিয়েছে, এটা ক্যালকুলেট করলে হবে 2300.364 ইন্টু 10⁻⁸ কত, এটা জুলে, এটা হচ্ছে ওয়ার্ক ডান হচ্ছে জুল, তাহলে এটা করলে হবে 230 ইন্টু 10⁻⁷ জুল, মানে 230 আর্গ, কারণ 1 জুল সমান 10⁻⁷ আর, তাহলে 10⁻⁷ আছে মানে এটা আর্গে হয়ে গেল, তাহলে 230 আর্গ।
তাহলে এইটা কিন্তু আপনাকে এইগুলো পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড করে না, ফলে আপনাকে এগুলো কিন্তু মানে আপনার করতে হবে, আপনাকে নিজে খাতায় ক্যালকুলেট করতে হবে, পরীক্ষায় ক্যালকুলেটর অ্যালাউড করে না। এবার এবার এটা সালে আসেনি কিন্তু বারবার এসছে, মানে আপনার পরীক্ষার হয়তো 10 ইয়ার্স সালে আসেনি, কিন্তু এগুলো ধরুন এগুলো ইম্পর্টেন্ট একটা জিনিস। হোয়াই দ্য ড্রপ অফ রেইন ইজ স্ফিয়ার, হোয়াই দ্য ড্রপ অফ রেইন ইজ স্ফিয়ার, প্রশ্ন উত্তর হবে এ লিকুইড ড্রপ অ্যাজিউমস এ শেপ সাচ দ্যাট ইট হ্যাজ মিনিমাম পোটেন্সিয়াল এনার্জি। If surface tension alone is acting, the surface potential energy of the drop would be minimum when its surface area is minimum. For a given volume, the shape has minimum surface area. For a given volume, the sphere has minimum surface area. Hence, a raindrop assumes spherical shape. বোঝা গেল? মানে হচ্ছে একটা যদি শুধুমাত্র সারফেস টেনশনে যদি শুধুমাত্র অ্যাক্টিং হয় কোনো একটা শেপের ক্ষেত্রে, তাহলে শেপটা এমনই হয়ে যাবে যে যাতে ওর পোটেনশিয়াল এনার্জিটা কম হয়। তাহলে পোটেনশিয়াল এনার্জি কম হবে যখন ওর সারফেস এরিয়াটা কম হবে। তো সারফেস এরিয়া সব থেকে কম হয় আপনার স্ফিয়ারের ক্ষেত্রে, ওই জন্য রেইনড্রপ স্ফিয়ার হতে টেন্ডেন্সি থাকে। এবার আরেকটা প্রশ্ন, এক্সপ্লেইন দ্য রিজন অফ সারফেস টেনশন। আমি প্রথমে এরকম একটা কন্টেনার নিয়েছি যেখানে লিকুইড নিয়েছি, ধরুন ওয়াটার মলিকুল নিয়েছি। এবার একটা আমি বলছি সারফেস টেনশন ইজ এ মলিকুলার ফেনোমেনা, ইট ইজ ডিউ টু দ্য ফোর্স অফ কোহেশন। লেট আস কনসিডার 3 molecules A B C তিনটে মলিকুল নিয়েছি। মলিকুল এ ইজ ওয়েল ইনসাইড দ্য লিকুইড, অনেকটা ভেতরে আছে পুরোপুরি। বি ইজ জাস্ট ইনসাইড দ্য লিকুইড, বিটা জাস্ট একটু ভেতরে। অ্যান্ড সি ইজ অন দ্য লিকুইড সারফেস, সিটা একদম সারফেসে। দ্য স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স, স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স এটা কী জিনিস, যেটা হচ্ছে স্ফিয়ার অফ রেডিয়াস হচ্ছে মলিকুলার রেঞ্জের আকারে, মানে 10⁻⁹ মিটার। মানে এমন রেডিয়াস, এমন স্ফিয়ার থাকবে যার রেডিয়াসটা হচ্ছে 10⁻⁹ মিটার, বা এই 10⁻⁹ মিটারকে বলা হয় মলিকুলার রেঞ্জ। তাহলে এরকম স্ফিয়ারকে বলা হয় স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। তাহলে এই স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স আঁকা হলো। তাই দ্য স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স অফ এ, মানে এর জন্য যে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স, এটা হচ্ছে ওয়েল ইনসাইড দ্য লিকুইড, এটা লিকুইডের পুরোপুরি ভিতরে। সো ইট ইজ অ্যাট্রাক্টেড ইকুয়ালি বাই অল মলিকুলস। তাহলে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সে কী হয়, ওই মলিকুল সবাইকে দিয়ে অ্যাট্রাক্টেড হয়, বা সবাইকে ওর চারিদিকে যত মলিকুল আছে সবাইকে অ্যাট্রাক্ট করতে পারে, কিন্তু এর বাইরের অ্যাট্রাকশনটা কমে যায়, থাকে না আর। তাহলে এই মলিকুলটা কি বাইরের সব মলিকুল দিয়ে সমানভাবে অ্যাট্রাক্টেড হচ্ছে। সো নেট ফোর্স অন এ ইজ 0, তাহলে এর উপর নেট ফোর্স 0। দ্য স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স অফ বি ইজ পার্টলি আউটসাইড। এবার যদি বিটা যেহেতু কিছুটা ভেতরে ছিল লিকুইডের সারফেসের, তার জন্য বি এর যখন স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স আসছে তখন কী হচ্ছে, এর বেশিরভাগটা ভেতরে থাকছে স্ফিয়ার, আর বাইরে কিছুটা থাকছে। তার মানে এ যখন অ্যাট্রাক্টেড হচ্ছে তখন কি বেশিরভাগটা ভেতরে হচ্ছে, আর তার মানে কি যে এটা নেট ডাউনওয়ার্ড পুল থাকছে। তাহলে কি হচ্ছে, বি এর জন্য দ্য স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স অফ বি ইজ পার্টলি আউটসাইড দ্য লিকুইড, সো দেয়ার ইজ এ নেট ডাউনওয়ার্ড পুল। দ্য স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স অফ সি ইজ হাফ ইনসাইড হাফ আউটসাইড, মানে এর জন্য কি হচ্ছে হাফ ইনসাইড হাফ আউটসাইড, তার মানে এর পুরোপুরি সবটাই ডাউনওয়ার্ড দিকে। সো ইট সাফার্স এ ম্যাক্সিমাম ডাউনওয়ার্ড পুল, কে সি এটা। তা ইফ উই ড্র এ লাইন আর এস প্যারালাল টু পি কিউ, একটা লাইন ড্রালাম পি কিউ যেটা সারফেস তার সাথে প্যারালাল করে আর এস করে, অ্যাট এ ডিস্টেন্স অফ মলিকুলার রেঞ্জ, এই রেঞ্জটা হচ্ছে মলিকুলার রেঞ্জ, মানে 10⁻⁹ মিটার। তাহলে কি হচ্ছে, এই পি কিউ আর এস ইজ কল্ড সারফেস ফিল্ম। এই পি কিউ আর এসটাকে এইটাকে বলা হয় সারফেস ফিল্ম। এই সারফেস ফিল্মে কী হয়, এই অ্যান্ড অল মলিকুলস উইদিন সারফেস ফিল্ম আর আন্ডার এ টেনশন, দিস ইজ সারফেস টেনশন। তাহলে এই সারফেস ফিল্মের মধ্যে, মানে পিকিউআরএস এর মধ্যে যত মলিকুল আছে, ওয়াটার মলিকুল বা লিকুইড মলিকুল, তারা সবাই ডাউনওয়ার্ড পুলের দিকে আছে। তার জন্য কি হচ্ছে, এই যে ডাউনওয়ার্ড পুল, এটাই হচ্ছে সারফেস টেনশন, এটা হচ্ছে মলিকুলার ফেনোমেনা। তাহলে এক্সপ্লেইন দ্য রিজন অফ সারফেস টেনশন হয়ে গেল, ব্যাখ্যা করা। এবার আরেকটা প্রশ্ন, স্টেট দ্য ক্যারেক্টারিস্টিক অফ সারফেস টেনশন অফ লিকুইড। স্টেট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সারফেস টেনশন অফ লিকুইড। 1 নম্বর হচ্ছে কি, সারফেস টেনশন ইজ অ্যাকচুয়ালি ফোর্স অফ কোহেশন। 2 নম্বর হচ্ছে সারফেস টেনশন ইজ মেজার্ড অ্যাজ দ্য ফোর্স পার ইউনিট লেন্থ
of a line drawn on liquid surface in equilibrium, the force being tangential to the surface and perpendicular to the line. এটার মানে হচ্ছে একটা লিকুইড, ধরুন লিকুইড সারফেসে একটা যদি লাইন টানা হয়, তাহলে এটা লিকুইড সারফেসে একটা লাইন টানলাম, তাহলে এই লাইনের সাথে পারপেন্ডিকুলার, এই লাইনের সাথে পারপেন্ডিকুলার যে ফোর্সগুলো আছে, এই ফোর্সগুলো পারপেন্ডিকুলার দুভাবে হতে পারে। ধরুন এটা একটা লাইন টানলাম, তাহলে এই লাইনের সাথে এখানে কি এটা সারফেস, এই ধরুন খাতাটা হচ্ছে ওয়াটার সারফেস, লিকুইড সারফেস, তাহলে এটা হচ্ছে লাইন। এবার এই কাল্পনিক একটা লাইন, ইমাজিনারি, এবার হচ্ছে সারফেসের, ওয়াটার সারফেসের সাথে ট্যানজেন্সিয়ালি মানে ওর উপরে, এভাবেও লাইনের উপরে একটা পারপেন্ডিকুলার হতে পারে, এভাবে সব পারপেন্ডিকুলার হতে পারে। আরেকটা পারপেন্ডিকুলার হতে পারে কি উপরের দিকে এভাবে, তাহলে এটা কিন্তু ট্যানজেন্সিয়াল অফ দ্য সারফেস হচ্ছে না, সারফেসের সাথেও পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে। তাহলে কোনটা ধরবো আমরা, যেটা পারপেন্ডিকুলার টু দ্য লাইন হচ্ছে কিন্তু ট্যানজেন্সিয়াল টু দ্য সারফেস হচ্ছে, মানে এইগুলো ধরবো, এইগুলো মানে এই সাইডে সাইডে যেগুলো থাকবে, তাহলে এই পার ইউনিট লাইনে যতগুলো যে ফোর্সগুলো পড়ছে, তাহলে সারফেস টেনশন ইজ মেজার্ড অ্যাজ দ্য ফোর্স পার ইউনিট লেন্থ অফ এ লাইন ড্রন অন লিকুইড সারফেস ইন ইকুইলিব্রিয়াম, দ্য ফোর্স বিং ট্যানজেন্সিয়াল টু দ্য সারফেস অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য লাইন। বোঝা গেল? 3 নম্বর হচ্ছে ইফ টেম্পারেচার অফ দ্য লিকুইড ইজ ইনক্রিজ দেন সারফেস টেনশন ডিক্রিজেস। এটা খুব ভালো জিনিস। 4 নম্বর হচ্ছে সারফেস টেনশন ডিক্রিজেস উইথ অ্যাডিশন অফ ইম্পিউরিটি অ্যাড করলে সারফেস টেনশন বেড়ে যায়। সারফেস টেনশন ডিক্রিজেস ইফ দ্য লিকুইড ইজ ইলেকট্রিফাইড করলে সারফেস টেনশন কমে যাবে। 6 নম্বর হচ্ছে সারফেস টেনশন অফ মোল্টেন মেটাল ইজ হায়ার দ্যান দ্যাট অফ লিকুইড, মানে মেটালকে যদি গলানো হয় তাহলে তার সারফেস টেনশন কিন্তু নর্মাল লিকুইডের থেকে বেশি হবে। 7 নম্বর হচ্ছে সারফেস টেনশন চেঞ্জেস উইথ দ্য চেঞ্জ ইন মিডিয়াম অ্যাবভ দ্য লিকুইড, তাহলে লিকুইডের উপরে যে মিডিয়াম, এয়ার মিডিয়াম আছে না অন্য কোনো মিডিয়াম আছে, তার উপর ডিপেন্ড করে সারফেস টেনশন কিন্তু চেঞ্জ করে যায়। এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ সারফেস টেনশন। তাহলে এই ছিল সারফেস টেনশন পুরোটা। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আবারও অনুরোধ রইল সবার কাছে, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের সাথে সাথে নোটিফিকেশানটাও অন করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে, তখন আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।